মুস্তাকিম, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? জি স্যার। সাউন্ড কি ঠিক আছে? জি স্যার। দেখা যায়? জি স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে। ওদের পার্টিসিপেন্ট দেখার উপায় কি? কতজন এখন পার্টিসিপেন্ট? 55। ক্লাস করতেছি। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো। জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। সবাই ভালো আছে, তোমরা সবাই ভালো থাকলেই শুধু হবে না, পড়ালেখা নিয়ে ভালো থাকতে হবে আমাদেরকে। এই প্যান্ডেমিকে যেহেতু আমরা ক্লাসরুমে ফিরতে পারতেছি না, আমরা যেন একটু আমাদের ক্লাসগুলোর ব্যাপারে সিনসিয়ার থাকি। হ্যাঁ, সবাই মিলে সিনসিয়ার থাকি। স্যার আমাদের অফলাইন ক্লাস স্যার, ভ্যাকসিনের ব্যাপারে স্যার কোনো তো ভ্যাকসিন আসলে ঢাকায় যারা আছে তোমরা জানো মনে হয় না, ওরা অনেকেই পাচ্ছে। আসলে আমরা আমাদের এই মেডিকেল কলেজের ব্যাপারে আসলে এই আপডেটটা আমার কাছে নাই। তো আমি দেখি, তোমরা যেহেতু বললা যে মেডিকেল স্টুডেন্টরা আসলে ভ্যাকসিনটা পাওয়ার কথা, চীনা ভ্যাকসিনটা, তাই না? চীনা ভ্যাকসিন দিয়ে হয়তো আমরা ক্লাসরুমে ফিরতে পারবো আশা করছি আর কি। তো আমরা একটু, যেহেতু একটা লং গ্যাপ, অনেক গ্যাপের পরেই আসলে ক্লাসে আবার আসলাম। আমরা একটু দেখি যে আমাদের আগের পড়াশোনাগুলো খেয়াল আছে কিনা, একটু জাস্ট দেখবো আমরা। হ্যাঁ, তোমাদের কি রোল নাম্বারগুলো নামের পাশে আছে? রুবাই আর জয়, স্যার। তোমরা কি আসো? ইয়েস স্যার। গত ক্লাসে আমরা কি নিয়ে কথা বলছিলাম? স্যার হেপাটাইটিস সম্ভবত। তুমি ছিলা গত ক্লাসে? জি স্যার। আমি কি পড়িয়েছিলাম তোমাদের? শুধু ক্লাস করলে তো হবে না। মুস্তাকিম, আমাদের লাস্ট স্যার ক্লাস হেপাটোলজির উপরে স্যার ক্লাস ছিল স্যার, ইনভেস্টিগেশন, স্যার আমাদের ইনভেস্টিগেশন কি হিস্টোলজি, লিভার টেস্ট, লিভার করব, ফাংশন, সেই ইনভেস্টিগেশন আমরা করতেছিলাম স্যার। আমরা কি ইনভেস্টিগেশন নিয়ে কথা বললাম না, এজ এ হোল, হাউ টু ইনভেস্টিগেট হেপাটোলজি। হেপাটোলজি স্যার, লিভার টেস্ট, লিভার ফাংশন টেস্ট, তারপর ট্রু লিভার ফাংশন। তাহলে স্যার আমাদের তো একটু পড়তে হবে না, লেকচারগুলো একটু পড়তে হবে, ঠিক আছে কিনা? শুধু ক্লাস করলে হবে না, আমরা অল্প অল্প পড়বো, কিন্তু আসলে আমাদেরকে নিজেদেরকেও পড়তে হবে। মাসুদুল হক আছো তুমি? মাসুদুল কি আছে? মাসুদুল রেসপন্স করো, তোমার তো এখানে ইয়ে দেখতেছি আমি, রোল নম্বর 22। মাসুদুল, হ্যালো। স্যার নেট সমস্যা হয়তো স্যার। क्या 44 के क्या? তাহলে তো হবে না আসলে, এটা ওয়ান ওয়ে হলে হবে না। क्या কথা বলো? জি স্যার। আমরা বলছিলাম যে লিভার ফাংশন টেস্ট, তাই না? জি স্যার। কি আছে লিভার ফাংশন টেস্ট? স্যার লিভার ফাংশন টেস্ট স্যার অনেকদিন আগে ক্লাসে স্যার রিভিশন করা হয় নাই। পড়তে হবে সব স্যারদের ব্যাপারেই, হচ্ছে যে নেক্সট ক্লাসে যাওয়ার আগে আগের ক্লাসের পড়াশোনাটা একটু দেখতে হবে। হ্যাঁ,
হ্যাঁ স্যার। মেডিকেল সায়েন্স একদিনে পড়া না, তুমি শুধু পরীক্ষার আগে পড়ে আসলে খুব ভালো করতে পারো, ভালো করতে পারো। ঠিক আছে? আগে দিনে পড়াটা একটু হচ্ছে যে স্যারদের ক্লাসের আগে স্যারদের আগে লেকচার ক্লাসটা দেখে নাও। আমরা বলছিলাম যে লিভার টেস্ট মোস্তাকিম বলবে নাকি দেখি ও আমাদের কি বল, কি লিভার ফাংশন টেস্ট আছে বলো তো, নেম দ্য লিভার ফাংশন টেস্ট, প্রায়শই করা হয় তাই না? স্যার আমি দেন স্যার সিরাম বিলিরুবিন, তারপরে অ্যাসপারেট আমার ট্রান্সফারেন্স করি, গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স করি। মানে ট্রান্সফার খুব ইম্পর্টেন্ট তাই না? দ্য সেলুলার ড্যামেজ ইন্ডিকেট করে ড্যামেজ, তাহলে এএলটি এএসটি এএসটি দেন হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। তাহলে আমরা যদি প্রথম থেকে অবশ্যই সিরাম বিলিরুবিন transaminase, among the transaminase ALT and AST, alanine aminotransferase and হচ্ছে alkaline ALT AST, then alkaline alkaline phosphatase sir, phosphatase sir, transferase and serum albumin and phosphometine। এর মধ্যে ট্রু লিভার ফাংশন কোনটা? ট্রু লিভার ফাংশন আমরা বলেছিলাম যে সিরাম বিলিরুবিন albumin and prothrombin times sir, সিরাম বিলিরুবিন অ্যালবুমিন এন্ড পথোমিনটাইন, তিনটা হচ্ছে ট্রু লিভার ফাংশন টেস্ট ইন্ডিকেট করে তাই না? জি স্যার। আমরা একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব, ভেরি কমন তাই না, ওয়ার্ডে প্রায়শই তোমরা এই পেশেন্টগুলো পাবা, কিন্তু এটা হচ্ছে যে মিস ট্রিটমেন্ট হয়, তাহলে পেশেন্টটা মিস গাইডেড হয় বাই কাদের দ্বারা? কবিরাজ হতে পারে, ঠিক আছে না? ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা আমাদের উপর আস্থা পায় না, আসলে আমরা হয়তো ঠিক মতো গাইড করতে পারি না, তাহলে আমাদের দিক থেকেও কিছুটা ফেলও থাকতে পারে, অথবা আমাদের সবার সচেতনতার অভাব থাকতে পারে, পেশেন্টদের অজ্ঞতার অভাবের জন্য কি করে তারা কবিরাজের কাছে চিকিৎসার জন্য। তাহলে আমরা যেহেতু আমরা বলছিলাম যে আমরা হেপাটোলজি নিয়ে ডিসকাস করছি, তাহলে এটা একটা লার্জ অর্গান অফ দ্য বডি তাই না, লিভার। তো লিভারে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, লিভার ইজ এ সাবজেক্ট টু ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন। তাহলে এই লিভারে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, সেটা ইনফেকশন কি দ্বারা হতে পারে? ইনফেকশনটা ভাইরাস দ্বারা হতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, প্রোটোজোয়া দ্বারা হতে পারে তাই না? ভাইরাস দ্বারা যখন ইনফেকশন হয় তখন কি হয়? হেপাটাইটিস হয়, তাহলে ভাইরাল হেপাটাইটিস হতে পারে তাই না? আর কি ব্যাকটেরিয়া দ্বারা যদি ইনফেকশন হয় তখন কি হতে পারে? লিভার এপসিস হতে পারে। প্রোটোজোয়া দ্বারা হতে পারে কি? ধরো অ্যামিবিক লিভার এপসিস, এরকম হতে পারে। তাহলে ডিফারেন্ট যখন বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে ডিফারেন্ট অর্গানিজম দ্বারা, তখন এটা প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়, প্রেজেন্টেশন ডিফারেন্ট হবে, ইনভেস্টিগেশনও ডিফারেন্ট হবে এবং চিকিৎসাও তাহলে ডিফারেন্ট হবে। তো আমরা আজকে পড়বো ভাইরাল হেপাটাইটিস। তাহলে যে ভাইরাসগুলো হচ্ছে যে this is an systemic infection of liver with ভাইরাস। তাহলে ভাইরাস দ্বারা যেটা সিস্টেমিক ইনফেকশন হচ্ছে তাকে আমরা বলতেছি যে ভাইরাল হেপাটাইটিস। তাহলে একটা পেশেন্ট কি হয়? ভাইরাল হেপাটাইটিস হলে সবসময় যে জন্ডিস হবে নট নেসেসারিলি, মেজরিটি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেশেন্ট কি থাকে? অ্যানাক্টেরিক থাকে। তাহলে পেশেন্টটা অ্যানাক্টেরিক ইভেন অ্যাসিম্পটোমেটিক থাকে। তাহলে কোনো পেশেন্ট যখন কি হয়, মনে করো ইনসিডেন্টালি দেখা গেলো যে হেপাটাইটিক লিভার ফাংশন অ্যাবনরমালিটি নিয়ে আসলো, তার মানে কি? হেপাটাইটিক লিভার ফাংশন অ্যাবনরমালিটি গত ক্লাস থেকে যদি আমরা দেখি যে পেশেন্টটার কি বেশি? ট্রান্সমাইনাস অনেক বেশি, ধরো মোর দেন 200 থেকে আপ টু 2000 এরকম। ধরো 500 দেখা গেল যে তার কত? এএলটি হচ্ছে 500, যেটা থাকার কথা ছিল অন এন এভারেজ 40 ইউনিট পার লিটার, সেটা 500 হয়ে গেছে, কিন্তু পেশেন্টের জন্ডিস নাই। তাও কিন্তু এই যে হেপাটাইটিক লিভার ফাংশন অ্যাবনরমালিটি ইন্ডিকেট অ্যাকুট হেপাটাইটিস, এরকম হতে পারে। তাহলে সব সময় যে পেশেন্টের জন্ডিস নিয়ে আসবে সেটা নাও হতে পারে। তো আমরা দেখি যে কোন কোন ভাইরাস লিভারে এরকম ইনফেকশন করে। তাহলে এদেরকে কি বলা হয়? যেসব ভাইরাস লিভারে ইনফেকশন করে এদেরকে বলা হয় হেপাটোট্রপিক ভাইরাস। হেপাটোট্রপিক ভাইরাস তাই না, আমরা সবাই জানি এটা। তাহলে এটা হেপাটাইটিস কি কি আছে? হেপাটাইটিস এ বি, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস,
হেপাটাইটিস ডি ভাইরাস অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ডি এন্ড হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস, এগুলোকে বলা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। শুধু কি হেপাটাইটিস? আমরা যদি জানি যে যখন আমরা এটা পড়তেছি যে একুট ভাইরাল হেপাটাইটিস, তাহলে কি ক্রনিক হেপাটাইটিস আছে কিনা? অবশ্যই আছে। জি স্যার। তাহলে যেই হেপাটাইটিসটা কি হয়, যেটা পারসিস্ট করে লেস দেন 6 মান্থ, 6 মান্থ ডিউরেশনের কমে যেটা ভালো হয়ে যায় সেটাকে আমরা বলি যে একুট হেপাটাইটিস। যেটা ডিউরেশনটা মোর দেন 6 মান্থ থাকে সেটাকে আমরা বলি যে ক্রনিক ক্রনিক। হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস। তাহলে হেপাটাইটিস কি শুধু ভাইরাসই করে? তাহলে না আদার স্যার। দিয়ে হেপাটাইটিস হয় কিনা? অবশ্যই হয়। তাহলে পরীক্ষা ধরা হয় যে ভাইরাস বাদে আর কি কি দ্বারা একুট হেপাটাইটিস হতে পারে। তাহলে কি দ্বারা হতে পারে? বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি দ্বারা? অ্যালকোহল। আমাদের দেশে কম, আমাদের পার্সেন্টেজ অনেক কম, তাহলে অ্যালকোহল দ্বারা হতে পারে। এই জন্য এই গ্রেডিং লিস্টটা আসলে তাদের মতো করে দেওয়া। তাহলে ভাইরাস মোস্ট কমন, ভাইরাস হচ্ছে মোস্ট কমন, দেন কি অ্যালকোহল দ্বারা হতে পারে। আমাদের দেশের জন্য কি ড্রাগ দ্বারা হতে পারে। বিশেষ করে কি ড্রাগ বলা হয় যে অ্যান্টি-টিবি তাহলে টিবির ওষুধ অ্যান্টি-টিবি স্যার হতে পারে স্যার। তখন দেখবা যে হেপাটাইটিক ফিচার, তাহলে এরকম হতে পারে। টক্সিন দ্বারা হতে পারে, তাই না? দেন হার্বাল মেডিকেশন, এবিউজ করে হার্বাল মেডিকেশনে তাদের হতে পারে। আর কি অটো ইমিউন হেপাটাইটিস হতে পারে। এটা আমরা আস্তে আস্তে জানবো। যখন আমরা কোনো কারণেই খুঁজে পাই না, তুমি যদি সব ভুলে যাও তাহলে যে হেপাটাইটিসের কি কারণ হতে পারে সব ভুলে গেলে আমরা 2-3টা জিনিস অবশ্যই ভুলবো না, যেটা ভাইরাস দ্বারা হতে পারে, হেপাটোট্রপিক ভাইরাস যেগুলো ABCDE, দেন অ্যালকোহল দ্বারা হতে পারে, ড্রাগ দ্বারা হতে পারে, টক্সিন দ্বারা হতে পারে, হার্বাল মেডিকেশন দ্বারা হতে পারে। ঠিক আছে কিনা? অবশ্যই এটা মনে রাখবো, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কারণ জানা যায় না। আমরা এটা বলে ফেলছি মনে হয়। কিছু কিছু কমন ভাইরাস আছে, তাহলে কমন হেপাটাইটিস ভাইরাস কিছু লেস কমন কি কি? হোয়াট আর দোজ? সাইটোমেগালো ভাইরাস, তাহলে ইবি ভাইরাস, ইপস্টেইন বার্গ ভাইরাস, এটা লেস কমন ভাইরাস। আর কিছু রেয়ার ভাইরাস, হারপিস সিমপ্লেক্স এন্ড ইয়েলো ফিভার ভাইরাস। তো আমরা যদি এগুলো ভুলেও যাই অসুবিধা নেই, কিন্তু যারা ভালো পারবে তাদের জন্য এগুলো অবশ্যই লাগবে। কেন লাগবে আমরা পরে আসবো। যে প্রেজেন্টেশনে একটু এটিপিক্যাল ভাইরাস দ্বারা হলে প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট হয়, এটা আমরা জানবো, আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থেকে যেটা জানবো। তাহলে হেপাটোট্রপিক ভাইরাস, দেন লেস কমন কিছু রেয়ার ভাইরাস। ঠিক আছে কিনা? এখন এই ভাইরাসগুলো কিভাবে শরীরে ঢোকে তাহলে জানতে প্রায়শই পরীক্ষায়, এবার দেখলাম যে পরীক্ষায় অনেকেই বলতে পারছে না, খুবই দুঃখজনক যে ভাইরাসটা কিভাবে, কোন ভাইরাস শরীরে কিভাবে ঢুকে। ভেরি ভেরি ইজি, তাই না? এটা কিসে? এন্টেরাল রুটে ঢুকে। হচ্ছে এন্টেরালি ট্রান্সমিটেড, ANE। আর তাহলে পারেন্টারাল, তার মানে অরোফিক্যাল রুট বাদ দিয়ে কোনটা? পারেন্টারাল হচ্ছে বি, আর ডি অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ B। বি, তাই না? তাহলে এই হচ্ছে অরোফিক্যাল রুট, পারেন্টারাল রুটে হচ্ছে এন্টেরাল রুট হচ্ছে BNC, ডি অ্যাসোসিয়েটেড উইথ বি। ঠিক আছে না? ভেরি ইজি। কিন্তু কেন পরীক্ষা তোমরা এটা পারো না আমি আসলে জানি না, যে কেন পরীক্ষা ছেলেমেয়েরা এটা বলতে পারে না। এবং আরেকটা জিনিস হয় যে ক্রনিসিটি কে করে। এই যে আমরা যে বললাম যে হেপাটোট্রপিক ভাইরাস, কোন ভাইরাল হেপাটাইটিস ক্রনিক হবে? তাহলে পারেন্টারাল যেটা হবে বিশেষ কি BC B। এন্ড হচ্ছে ডি ক্রনিসিটি করতে পারে। তাহলে আমরা যদি বলি যে ডি অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ B। বি, এই হচ্ছে তাহলে একুট হেপাটাইটিস করে, এই হেপাটাইটিস করে। আর হচ্ছে যে তোমাকে যদি বলি যে একুট হেপাটাইটিস কে করে, তাহলে কি একুট করে কে কে? এ করে, বি করে, ডি করে, ই করে। সিটা আসলে একুট ভেরিয়ার করতে পারে, কিন্তু সি অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস করতে পারে, কিন্তু সি হচ্ছে কমন ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে। এটা আমরা হেপাটাইটিস বি পড়লে এগুলো বলবো। তারপরও এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, যে বি কিভাবে ছড়ায় শরীরে, কিভাবে ছড়ায়। পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই ধরা হবে যে বি। তাহলে প্রথমে বলতে বললো এটা পারেন্টারাল রুটে ছড়ায়, তাহলে এটা পারেন্টারাল রুটে ছড়ায়। তাহলে এই যে বলছে যে আনপ্রোটেক্টেড সেক্স, পারসন হু হ্যাজ দ্য হেপাটাইটিস বি, তাহলে এটা হইতে পারে। আনস্টেরিলাইজড নিডল, হসপিটালেই হইতে পারে এটা। ঠিক আছে না? যারা ফ্যাশন করার জন্য ইদানিং টাট্টু করে তাদের হইতে পারে। নিডল পিয়ার্সিং, যে নিডলটা স্টাইল করা হয় না, ইনজেকশন, ড্রাগস, আকুপাঞ্চার, এগুলো অবশ্যই মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়। তাহলে এর জন্য খুবই ইম্পর্টেন্ট। শেয়ারিং ডেজার্টস, এখন যদিও এগুলো করা হয় না, আগে এগুলো হয়তো। টুথব্রাশ, যদি কমন টুথব্রাশ থেকে এগুলো আসলে করা হয়, কিন্তু হেপাটাইটিস আসলে কিভাবে ছড়ায়। আমরা আসলে প্যাথোজেনেসিসে যাব না, আমরা মনে হয় ক্লিনিশিয়ান হিসেবে আমরা যাব হচ্ছে যে হেপাটাইটিস। আমরা বললাম যে যদি হেপাটিক প্রেজেন্টেশন পিকচারে, তাহলে আমরা বলি এটা
অ্যাকুট হেপাটাইটিস। ক্লিনিকের প্রেজেন্টেশনটা কেমন? আসলে ক্লিনিক্যাল ইন্টারফেস কি ক্লিনিক্যালি হচ্ছে প্রোডর্ম থাকে, একটা প্রোডর্মাল স্টেজ, আরেকটা হচ্ছে তাহলে একটা হচ্ছে প্রোডর্ম, একটা হচ্ছে একটেরিক স্টেজ, একটা হচ্ছে কনভালেসেন্স স্টেজ, ঠিক আছে কিনা? তো প্রোডর্ম কাকে বলতেছে? প্রোডর্ম বলতেছে দেখো যে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করার আগে, একটা পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করার আগে 2 দিন থেকে কতদিন, 2 সপ্তাহ হবে, অন এন এভারেজ বলছে 3 to 9 days আগে থেকে কি থাকতে পারে এই পেশেন্টটা তোমার কাছে ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম বলতে পারে, যে কি তার হেডেক ছিল, ফিভার ছিল, মায়ালজিয়া ছিল, খাওয়া দাওয়ার অরুচি ছিল, ঠিক আছে না? এইরকম যদি বলে তাহলে যখন একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসে, দেখো ভেরি ইম্পর্টেন্ট, একজন ক্লিনিশিয়ান হিসেবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসলে আমরা কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করি যে আপনার কি এই জন্ডিস হওয়ার আগে যে আপনার যে চোখ হলুদ হলো, প্রস্রাব হলুদ হয়ে গেল, এই হলুদ হওয়ার আগে কি আপনার জ্বর, গায়ে ব্যথা, শরীর ম্যাজম্যাজ করা, মাথা ব্যথা এগুলো ছিল কিনা? খুব ইম্পর্টেন্ট। যদি এগুলো না থাকে তাহলে কি, তাহলে এটা আনলাইকলি যে এটা ভাইরাল হেপাটাইটিস, তাই না? তাহলে এই জন্ডিসটা কি হতে পারে? হিমোলাইটিক জন্ডিস হতে পারে, পোস্ট অবস্ট্রাকটিভ জন্ডিস মানে পোস্ট হেপাটিক জন্ডিস হতে পারে। তাহলে দেখো যখন আমরা জন্ডিস আলাদাভাবে পড়বো যে প্রি হেপাটিক, হেপাটিক এন্ড পোস্ট হেপাটিক, তাহলে এটা ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে দেখো যে হেপাটিক জন্ডিস উইথ ইনভলভমেন্ট অফ দ্য ভাইরাস যদি হয় তাহলে প্রোডর্ম থাকবে, ইম্পর্টেন্ট খুব। তাহলে প্রোডর্ম কেন আমরা বলতেছিলাম যে অন্যান্য জায়গায় ক্ষেত্রে ড্রাগ আমরা ডেফিনেটলি হিস্ট্রি পাবো, হার্বাল মেডিকেশন হিস্ট্রি থাকতে পারে, কিন্তু আমাদের দেশে বা সব জায়গায় সারা পৃথিবীতে কমন হচ্ছে যে ভাইরাস। তাহলে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটার সাথে সাথে সিমিলটেনিয়াসলি হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস। তাহলে খুব ইম্পর্টেন্ট। তাহলে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে তখন অবশ্যই তোমরা এটা চিন্তা করবে, মানে এটা জিজ্ঞাসা করতে হবে পেশেন্টকে যে জন্ডিসের আগে এই প্রোডর্মাল সিমটম গুলো তার ছিল কিনা, ঠিক আছে না? এবং খুব ইম্পর্টেন্ট এই সময়টাতে যারা বিড়ি সিগারেট খায় তাদের কি হয়, ডিস্টেস্ট ফর সিগারেট, বললে যে এই জন্ডিস হওয়ার আগে আমার কি সিগারেট ভালো লাগতো না, বা অ্যালকোহল যারা বারে যায় এগুলো ভালো লাগে না, তাহলে ডিস্টেস্ট। তাহলে খুব ইম্পর্টেন্ট এটা, তারা সিগারেট খায় তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে তাদের সিগারেট আর ভালো লাগতেছে না, তারা মজা পাচ্ছে না সিগারেট। তাহলে এটা এই হিস্ট্রিটা অবশ্যই নিতে হবে। কতদিন ঠিক থাকতে পারে? তাহলে দেখো যখন ইকটেরিক ফেজ আসলো প্রোডর্ম থেকে, তখন এখানে জন্ডিস শুরু হলো। তাহলে প্রোডর্মে জন্ডিস ছিল না, তাহলে গায়ে ব্যথা, শরীর ব্যথা, মেজমেজ, ঠিক আছে না, অ্যানোরেক্সিয়া এগুলো ছিল। এরপরে কি হলো দেখো, যখন ইকটেরিক ফেজে আসলো পেশেন্টটা তখন তার কি হলো, জন্ডিস এবার ডেভেলপ হলো, তারপরে চোখ হলুদ হয়ে গেল, প্রস্রাবের রং হলুদ হচ্ছে। এবার কি, ওই সময় জ্বর ছিল, এবার কি বললো যে না আমার জ্বরটা ভালো হয়ে গেলো, এরপরে জন্ডিস আসলো। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট, একদম সিকোয়েন্সিয়ালি। তাহলে এবার কি হলো, পেশেন্টের জ্বর ভালো হয়ে গেল, ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল কন্ডিশন, বলে খাওয়ার রুচি এখন বাড়তেছে। দেখো অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং যেটা ছিল আগে, ওইটা কি হয়, গায়ে ব্যথা, জ্বর, এরপরে ডায়রিয়া, ভমিটিং এগুলো হতে পারে। পরে দেখা গেল যে এগুলো ভালো হয়ে যাচ্ছে। তাহলে এগুলো ভালো হয়ে যাচ্ছে কিন্তু পেশেন্ট ডিপলি ইকটেরিক বা জন্ডিসটা আস্তে আস্তে বাড়তেছে। ইউরিন ইজ ডার্ক ব্রাউন, মানে ইউরিনটা বেশি গাঢ় হচ্ছে এবং স্টুল ক্লে কালার হচ্ছে। তাহলে পেশেন্ট জিজ্ঞাসা করলে পেশেন্ট ওগুলো বলবে, তুমি যদি হিস্ট্রি নাও, ঠিক আছে কিনা? খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে একটেরিক ফেজে, তাহলে বুঝবা যে এটা একটেরিক ফেজে আছে এই পেশেন্টটা এখন, আপনার প্রোডর্মাল স্টেজ। এই সময় যদি তুমি ইনভেস্টিগেট করো পেশেন্টকে, তাহলে কি পাবা, আমরা কি পাবো সেই সময় আমরা লিভারটা বড় পাবো। তুমি দেখো খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। আমরা যখন বলি যে টেন্ডার হেপাটাইটিস কারণ বললো 4টা, তোমরা প্রথমে বলি যে ভাইরাল হেপাটাইটিস, কিন্তু 100% ক্ষেত্রে কিন্তু ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে তোমার প্রোডর্ম পাওয়া যায় না। তাহলে প্রোডর্ম পাওয়া যায়, দেখো 70% ক্ষেত্রে তোমার সফট টেন্ডার হেপাটোগুলি পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট। দেখো স্প্লিনও পাওয়া যেতে পারে, কোথায় 20% ক্ষেত্রে স্প্লিনও পাওয়া যেতে পারে। আমি কেন তখন বললাম যে এটিপিক্যাল ভাইরাস বা রেয়ার ভাইরাস, ঠিক আছে না? খুব কেন ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট, দেখো যে এটিপিক্যাল ভাইরাস দ্বারা যখন হয় তখন কিন্তু দেখো লিম্ফ থাকে, বিশেষ করে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, তাহলে নেকের পিছনে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টো সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথি এগুলো থাকতে পারে। তাহলে দেখো একুট ভাইরাল হেপাটাইটিসও কিন্তু হচ্ছে যে তোমার লিম্ফোডেনপ্যাথি থাকে, তারা যদি এই হেপাটাইটিস হয়। এই জন্য ইম্পর্টেন্ট বললাম যে এটিপিক্যাল ভাইরাস আমরা কেন জানবো, যারা বেশি ভালো করবে, তুমি যখন ফিজিশিয়ান যাও তুমি কিন্তু খুঁজবা যে একুট হেপাটাইটিস হলেও কিন্তু এটা মনে হয় তোমরা প্রথম লিম্ফোডেনপ্যাথি হইতে পারে। ইউজুয়ালি যখন অর্গানোমেগালির সাথে লিম্ফোডেনপ্যাথি থাকে তখন কিন্তু ডায়াগনোসিস আমরা চিন্তা করি যে এটা লিম্ফোমা কিনা, ঠিক আছে, এরকম চিন্তা করি, বা লিম্ফোডেনপ্যাথি অর্গানোমেগালি এটা ডিসেমিনেটেড টিউবারকুলোসিস কিনা, এরকম। দেখো একুট ভাইরাল হেপাটাইটিসও লিম্ফোডেনপ্যাথি হইতে পারে, বিশেষ করে যদি এটিপিক্যাল ভাইরাস দ্বারা এই হেপাটাইটিসটা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, যারা ভালো করবে তাদের জন্য। 20% ক্ষেত্রে স্প্লিনও পাওয়া যাইতে পারে। কনভালেসেন্স স্টেজ কি হলো এটা, এরপরে এটা রোগীটা ভালো হয়ে যাওয়া শুরু হবে, তাই না?
ভালো হবে, সাইন এন্ড সিম্পটম গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করবে। কিন্তু কিছু কিছু পেশেন্ট দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা তুমি একজন ক্লিনিশিয়ান হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট। রোগী বলবে যে স্যার আমার তো জন্ডিস যাচ্ছে না, কিন্তু তুমি দেখতেছো ক্লিনিক্যালি কি বলে যে তার খাওয়ার রুচি বাড়ছে, তার ওয়েলবিং ভালো। জন্ডিস may persist sometime due to affinity of the bile pigment to elastic tissue। দেখো তাই কি ভালো হওয়ার পর তুমি দেখলা যে এএলটি নরমাল হয়ে যাচ্ছে, ট্রান্সফারেন্স নরমাল, বিলিরুবিনও হচ্ছে যে টুয়ার্ডস নরমাল, কিন্তু চোখ হলুদ। কেন হইতে পারে এটা দেখো, এই যে দেখো, তাহলে কি বিলিরুবিন কি হয়, ইলাস্টিক টিস্যু যখন এখানে ডিপোজিশন হয়, তাহলে দেখো এই যে এই এফিনিটির কারণে কিন্তু এটা ক্লিয়ার হইতে সময় লাগে। সেই কারণে কিন্তু কিছু সময় পর্যন্ত কিন্তু পেশেন্টে একটারই মনে হইতে পারে, কিন্তু বোথ বায়োকেমিক্যালি এন্ড ক্লিনিক্যালি পেশেন্ট ক্লিনিক্যাল কন্ডিশন ইমপ্রুভ করতেছে। এটা ইম্পর্টেন্ট। এই জন্য একজন ফিজিশিয়ান হিসেবে তোমার সবসময় ক্লিনিক্যাল জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্টকে তুমি জিজ্ঞাসা করবে যে আপনার যে খাওয়া ছিল না, এখন এটা কি অবস্থা, আপনারা কি আগের থেকে ভালো লাগে কিনা, মেস মেস লাগে, তারপরে বলে যে এখন দুর্বলতা, এগুলো আছে তোমার সবসময় ইনভেস্টিগেশন। অনেক ক্ষেত্রে কমপ্লিট রিকভারি হতে কতদিন লাগতে পারে, 6 মাস পর্যন্ত লাগতে পারে। আমরা প্রথমে বলছি যে 6 মাস কেন, এই টাইম লিমিটেশনটা কেন 6 মাসের বেশি হলে এটা আমরা ক্রনিক বলবো, তাই না? তখন আমরা এই হেপাটাইটিসটাকে ক্রনিক হেপাটাইটিস বলি। এই জন্য 6 মাস একটা টাইম লাইন দেওয়া থাকে যে এটা 6 মাসের মধ্যে ভালো হয়ে যাচ্ছে কেন। তাহলে 3টা স্টেজ খুব ইম্পর্টেন্ট না। তাহলে একটু হেপাটাইটিসের কয়টা স্টেজ? 3টা স্টেজ। একটা হচ্ছে প্রোড্রোমালাস একটেরিক স্টেজ, এন্ড হচ্ছে কনভালসেন্ট স্টেজ। আমার মনে হয় যে এখান থেকে কি তোমাদের কোনো বুঝতে সমস্যা বা কোনো কোশ্চেন আছে কিনা এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি। সমস্যা নেই, ভেরি ইজি টপিক, কিন্তু পরীক্ষায় পারতে হবে সবাইকে। হাউ উইল ইনভেস্টিগেট দিস পেশেন্ট? তাহলে একটা পেশেন্ট জন্ডিস নিয়ে আসলো, কিভাবে ইনভেস্টিগেট করবো আমরা? তাহলে আমরা কি বললাম প্রথমেই, খুব ইম্পর্টেন্ট যে আমরা বুঝছি হেপাটাইটিক লিভার ফাংশন অ্যাবনরমালিটি। হেপাটাইটিক এলটি এন্ড এএসটি অনেক বেশি। অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ কত হইতে পারে? এটা রেঞ্জটা 200 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট হইতে পারে। এর মধ্যে কোনটা বেশি বাড়বে? অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ মোর দেন এএসটি, তাই না? এএসটি অন্য জায়গায় থাকতে পারে, হেপাটোসাইট বাদেও তোমার হচ্ছে যে কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে থাকতে পারে, মাসেল সেলে থাকতে পারে, তাই না? এই কারণে তোমার হচ্ছে যে যদি ইনজেকশন দাও সেই ক্ষেত্রে বাড়তে পারে। আমরা প্রথম ক্লাস থেকে যদি দেখি এমআই তে এএসটি বাড়তে পারে। আর সোললি হেপাটোসাইটে থাকে হচ্ছে যে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। তাহলে স্পেসিফিক, মোর স্পেসিফিক। একটা পেশেন্ট মনে করো যে পুয়ার পেশেন্ট, পরীক্ষা করতে পারছে, তাহলে তুমি কি করতে পারো? সিলেক্টিভ হইতে পারো। তুমি যদি একটা পরীক্ষা দাও সেক্ষেত্রে কি দিতে পারো? অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ। ইউ মে চুজ অনলি এএলটি, ঠিক আছে কিনা? এটা করতে পারো। তুমি পেশেন্টটা দেখতেছো যে বিলিরুবিন পেশেন্টটা ইকটেরিক, তার মানে কি বিলিরুবিন মোর দেন 2, তাই না? ক্লিনিক্যালি কখনো অবভিয়াস হয় মোর দেন 2 এর বেশি যখন হয়, তার মানে কি 2 এর বেশি অবশ্যই আছে। আমি দেখতেছি, আমি পেশেন্টটাকে হেল্প করতে চাই, তখন বিলিরুবিন আমি নাও দিতে পারি। কারণ কি বিলিরুবিনের আসলে সিগনিফিকেন্স, প্রগনোস্টিক সিগনিফিকেন্স একুট হেপাটাইটিসের ক্ষেত্রে নাই। কিন্তু আবার ক্রনিক হেপাটাইটিস যখন হবে, আমরা আস্তে আস্তে জানবো, ক্রনিক লিভার ডিজিজে তখন কিন্তু সিলা বিলিরুবিন যত বেশি হবে তখন লিভার তার হচ্ছে প্রগনোসিস তত খারাপ। তুমি এইভাবে রোগীকে হেল্প করতে, কিন্তু তোমাকে জানতে হবে যে ইনভেস্টিগেশন হচ্ছে যে লাইন আপটা জানতে হবে। সিরাম বিলিরুবিন, অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যালকালাইন ফসফেটেস কিসে বেশি হয়? এটা আমরা প্রথম ক্লাস থেকে জানি, যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস যে বেশি হয়। কিন্তু আমরা জানি যে একুট হেপাটাইটিসের ক্ষেত্রে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস থাকতে পারে, সেক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটেস কিছু বেশি হতে পারে। কিন্তু তোমাকে সবসময় মনে রাখতে হবে রেয়ারলি এক্সিড টুয়াইস দ্য নরমাল আপার লিমিট। তাহলে কখনোই বা মেজরিটি ক্ষেত্রে 2 গুণের বেশি বাড়ে না, তাই না? তুমি আবার একটা কনফিউশন হইতে পারে তোমার যে কি ব্যাপার, এই পেশেন্ট ট্রান্সফারেজ বেশি আবার অ্যালকালাইন ফসফেটেস বেশি। কুড ইট বি কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস? অবস্ট্রাকটিভ জন্ডিস না হয়েও ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হতে পারে একুট হেপাটাইটিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটেস বাড়বে, কিন্তু নট মোর দেন 2 টাইমস অফ আপার নরমাল লিমিট। এটা খেয়াল রাখতে হবে প্রথমেই টাইম। ভেরি আর্লি সেন্সিটিভ মার্কার অফ লিভার ড্যামেজ। তাহলে লিভার ড্যামেজ হবে প্রথম টাইম তত বাড়বে, এবং প্রথম টাইম বাড়লে কি ইন্ডিকেট করে যে দ্যাট ইজ এভরি চান্স অফ ব্লিডিং টেন্ডেন্সি, ব্লিডিং হতে পারে পেশেন্টটার ব্লিডিং হতে পারে। তাহলে লিভার যদি ড্যামেজ হয় পরে প্রথম টাইম অনেক বেশি। দেখো আমরা পরে দেখবো যে কেন এটা ইম্পর্টেন্ট প্রথম টাইমটা। সেরোলজিক্যাল টেস্ট, তাহলে সেরোলজিক্যাল টেস্ট কেন করি আমরা? সেরোলজিক্যাল টেস্ট টু সি দ্য এটিওলজি। আমরা প্রথম ক্লাসে বলছি যে আমরা ইনভেস্টিগেশন আমাদের কয়েকটা লক্ষ্য থাকে, মোটা দাগে 3 থেকে 4টা লক্ষ্য থাকে।
টু এস্টাবলিশ দ্য ডিজিজ যে লিভার ড্যামেজ আছে কিনা এটার জন্য আমরা এমন একটা ট্রান্সফারেন্স করলাম কি তার ড্যামেজ সেটার দ্বারা এই যে ভাইরাল প্যাথোলজি কিনা এটার জন্য সেরোলজিক্যাল টেস্ট, তারপরে তার কতটুকু লিভার ড্যামেজ আছে মনে করো, কতটুকু কমপ্লিকেশন প্রথম ইন টাইম করলে লিভার ড্যামেজও বোঝা যাবে, আমার এটা খারাপ কতটুকু সেটাও বোঝা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এটা। সেরোলজিক্যাল টেস্ট কি করি আমরা? সেরোলজিক্যাল টেস্ট আমরা কি করি? একুট হেপাটাইটিস আমরা আলোচনা করতেছি আজকে। একুট হেপাটাইটিস তাহলে কি করব আমরা? আমরা বলছিলাম যে এ বি এন্ড হচ্ছে ই, এই তিনটা একুট ভাইরাল মার্কেট দেখবো স্যার। এই তিনটা একুট হেপাটাইটিস করে। সি কিন্তু প্রথমে বলবো, যদি বলে যে করে কিনা, হ্যাঁ স্যার করতে পারে, ইউজুয়ালি এটা ক্রনিক হেপাটাইটিস করে। তাহলে এর জন্য আমরা কি পরীক্ষা দিই? যখন পরীক্ষা দিই আমরা দেখো পরীক্ষায় কিন্তু সবাইকে খাতা কলম দেওয়া হয় যে তুমি লিখো তুমি কিভাবে ইনভেস্টিগেশন দিবে। তাহলে এনটি এইচ হেপাটাইটিস এ ভি আইজিএম, তাহলে এনটি এইচ এ ভি আইজিএম এই ইনভেস্টিগেশন তুমি দিবা, তাহলে তুমি যে বলবা যে তুমি যে ইনভেস্টিগেশন দিবে পেশেন্টকে তুমি কি অ্যাডভাইস করবা? তাহলে অ্যাডভাইস করবো যে এন্টি হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম। তাই না? এখন ভ্যাকসিন আমরা সবাই করোনা ভ্যাকসিন দিচ্ছি, সবসময় আমরা সবাই জানি যে এই ভ্যাকসিন দিলে তাহলে কি হয়, প্রথম যে ইমিউন রেসপন্সটা হয় সেটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স। এখানে কি কি অ্যান্টিবডি তৈরি হয়? এটা হচ্ছে আইজিএম টাইপের অ্যান্টিবডি। দেন সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে আইজিজি, তাই না? তাহলে আমরা ভ্যাকসিন দিলাম বা ভাইরাস সরাসরি ঢুকলো, তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্সে কি তৈরি হবে? আইজিএম তৈরি হবে। তাহলে আমরা দিব কি? অ্যান্টি এইচএভি আইজিএম। হেপাটাইটিস ই জন্য দিব অ্যান্টি এইচইভি হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম। ভেরি ইজি, কিন্তু কেন ছেলেমেয়েরা পরীক্ষা পারে না আমি এটা তো মাথায় ঢুকে না। হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম, হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম। আর যদি জি মানে তার মানে কি এটা ক্রনিক ছিল, ক্রনিক মানে এটা সেকেন্ডারি, তার মানে দেরি হয়ে গেছে, তোমার এটা একুট ফেজে নাই। ঠিক আছে না? এট লিস্ট এটা কতদিন পরে? 3 থেকে 4 সপ্তাহ পরে আইজিএম শুরু, তোমার আইজিজি হচ্ছে যে তৈরি হওয়া শুরু হবে 4 সপ্তাহ 1 মাস পরে। ঠিক আছে কিনা? তাহলে আমরা এইভাবে যে আমরা যে বললাম যে সেরোলজিক্যাল টেস্ট, সেরোলজি করবো হেপাটাইটিস। আর কি করি? হেপাটাইটিস বির জন্য, বির জন্য কি করব? বির জন্য শুধু সারফেস দেখবো না, হেপাটাইটিস এইচবিএস এজি সারফেস অ্যান্টিজেন দেখবো। তাহলে আমরা সারফেস অ্যান্টিজেন, তাহলে কয়েকটা পরীক্ষা দিই সেরোলজিক্যাল টেস্ট। দেখো হেপাটাইটিস এ এর জন্য অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস, অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম, অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম, এন্ড সারফেস হেপাটাইটিস বি এর জন্য সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। ঠিক আছে কিনা? তাহলে সেরোলজিক্যাল এই তিনটা পরীক্ষা দেওয়া হয়। আমরা হেপাটাইটিস বিটা আলাদাভাবে করব, এই জন্য আমি এটা হচ্ছে যে এটা বাদ দিয়ে চলে যাচ্ছে। এরপরে তোমাকে সবসময় ধরা হয় যেটা এটা ফেট কি, একটা হেপাটাইটিস তোমার কাছে আসলো, এটা ফেট কি কি হতে পারে? দেখো কমপ্লিট রিকভারি কত পার্সেন্ট? দেখো 99% ক্ষেত্রে। তাহলে তখন পেশেন্টকে তুমি কাউন্সেলিং করবা, যদি একুট হেপাটাইটিস এ বা ই দ্বারা হয় তাহলে পেশেন্টকে বলবা যে আপনি 99% সম্ভাবনা আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন, তাহলে 1% কমপ্লিকেশনের চান্স থাকে। হোয়াট আর দোজ কমপ্লিকেশন? তাহলে তোমাকে ধরা হবে যে কমপ্লিকেশন কি কি। তাহলে কি হতে পারে কমপ্লিকেশন? একুট হেপাটাইটিসের একটা আছে রিল্যাপসিং হেপাটাইটিস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ধরা হবে অবশ্যই। তোমাকে যদি এটা লং কেসে হেপাটাইটিসের পেশেন্ট থাকে এটা অবশ্যই ধরা হবে যে কি কি কমপ্লিকেশন হয়। রিল্যাপসিং হেপাটাইটিস, হোয়াট ইজ রিল্যাপসিং হেপাটাইটিস? তাহলে একটা পেশেন্ট কি হলো, একটা পেশেন্ট হেপাটাইটিস নিয়ে তোমার সাথে তোমার হসপিটালে ভর্তি হলো, পেশেন্টটা ভালো হয়ে গেল। এরপরে কিছুদিন পরে পেশেন্টটা 1 মাস পরে তোমার কাছে আবার আসলো, কি বলো যে স্যার আমার তো আবার খাইতে ভালো লাগে না, আমার রাইট হাইপোকন্ড্রিক ডিসকমফোর্ট। তুমি পরীক্ষা করে দেখলাম যে বিলিরুবিন বেশি, অ্যামাইনো ট্রান্সফারেজ বেশি। এইটাকে বলছে মানে রিল্যাপসিং হেপাটাইটিস। তাহলে এটা কেন হচ্ছে আসলে, কোন ভাইরাস দ্বারা হয়? তুমি দেখো এটা ক্যারেক্টারিস্টিক্স অফ সিএন হেপাটাইটিক এ ভাইরাস। তাহলে আমরা কি বললাম যে সি কিন্তু ভেরি রেয়ারলি হেপাটাইটিস একুট হেপাটাইটিস করে। এটা আগেই আমরা কখনোই বলবো না, স্যারেরা জিজ্ঞেস করলে আমরা বলবো যে একুট হেপাটাইটিস করে হেপাটাইটিস এ বি এন্ড ই ভাইরাস। যদি বলে যে আর কোনো সি করতে পারে, কিন্তু প্রথমে আমরা একবারে সির কথা বলতে যাবো। কিন্তু সি দ্বারা করলে কি হচ্ছে, সিএনএ দ্বারা করলে যে সমস্যা হচ্ছে রিল্যাপসিং হেপাটাইটিস হতে পারে। বিশেষ করে কি হয়, যদি পেশেন্টটাকে তুমি কি করো প্রিমেচিউর অ্যাক্টিভিটি, মনে করো পেশেন্টটা ঠিকমতো ভালো না হতে কি কাজে যোগদান করলো, খেলাধুলা শুরু করে দিল, হ্যাঁ প্রিমেচিউর, ঠিক আছে, ভালো না হইতেই সেই কাজে যোগদান দিল, এরকম করলে কিন্তু কি হতে পারে যে তোমার পেশেন্টটা আবার এই তোমার ফিচার্স অফ হেপাটাইটিস ব্যাক করতে পারে, বোথ ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল প্যারামিটার গুলো। ঠিক আছে না? খুব ইম্পর্টেন্ট। তাহলে রিল্যাপসিং হেপাটাইটিস খুব ইম্পর্টেন্ট। আর কি হতে পারে একুট লিভার ফেলোর, যেটাকে বলছিল ফালমিনেন্ট হেপাটিক ফেলোর বলি আমরা। তাহলে একুট লিভার ফেলোর বা ফালমিনেন্ট হেপাটিক ফেলোর কাকে বলা হয়? যে এটা হচ্ছে 8 সপ্তাহের মধ্যে
কোনো পেশেন্ট যদি অ্যাকুট লিভার ফেলিওর উইদাউট এনি প্রিভিয়াস লিভার ডিজিজ, কোনো লিভার ডিজিজ ছিল না কিন্তু 8 সপ্তাহের মধ্যে একটা পেশেন্টের লিভার ফেল করছে, এটাকে আমরা বলি যে ফালমিনেন্ট লিভার ফেলিওর, তাই না? এটা হইতে পারে। এবং কি বলছে দেখো যে পেশেন্ট মে ডাই উইদিন 10 days, 10 দিনের মধ্যে রোগী কিন্তু মারা যেতে পারে। তাহলে লিভার ফেলিওর হলে কি হয়, আমরা পরে অ্যাকুট লিভার ফেলিওর আলাদাভাবেই পড়বো। তাহলে দেখো যে ডিপ জন্ডিস হচ্ছে ভমিটিং, এনকেফালোপ্যাথি মানে কি, সে অ্যাবনরমাল আচরণ করে। তাহলে কোনো পেশেন্ট যখন কি করে, একটা অ্যাকুট জন্ডিসের পেশেন্ট যদি অ্যাবনরমাল আচরণ করে, মনে করো তুমি গেলা, আমরা বলি যে সব সময় যে ফলো আপ তুমি কিভাবে করো, আমরা একটু পরে দেখবো যে ফলো আপ। তাহলে একটা পেশেন্ট ফলো আপে সবসময় বলি, আমি ওয়ার্ডেও বলি যে তুমি 3টা জিনিস করি আমরা, যে পেশেন্টকে তুমি সালাম দিবা, যদি তুমি মুসলিম হও সালাম দিবা, তুমি যদি অন্য ধর্মের হও, হিন্দু হলে তুমি আদাব দিবা, নমস্কার দিবে, এসব। হ্যাঁ, তাহলে একটা পেশেন্টকে তুমি যে মানে গ্রিটিংস, যেটা প্রথমে গেলা তুমি যাই শুরু করে দিলাই, কি সমস্যা আপনার, হ্যাঁ, এগুলা না বলে কি করে আমরা, তাহলে আমরা শুরু করি যখন, তাহলে গ্রিটিংস দিয়ে শুরু করি। একটু সালাম দিলা তুমি, যে বাবা কেমন আছেন, চাচা কেমন আছেন, তাহলে আমরা জিজ্ঞাসা করি। তো তুমি সালাম দিচ্ছ, সে বুঝতেছে না, উল্টাপাল্টা সে তোমার দিকে অ্যাবনর্মাল ভাবে ভ্যাকেন্ট লুক তাকাচ্ছে, বুঝতেছে না, রেসপন্স করতেছে, তাহলে বুঝতে হবে যে সামথিং রং। তাহলে এটা এনকেফালোপ্যাথি আছে কিনা। তুমি গেলা, তুমি পরের দিন মর্নিং এ গেলা, দেখলা যে তুমি রাতে দেখে গেছো, বললো যে রুগী তখন ঘুমাচ্ছে, ওভারে ঘুমাচ্ছে, তাহলে কি পেশেন্টের লোককে জিজ্ঞাসা করলো যে কিভাবে ঘুমাচ্ছে কিনা, তো বললো যে পেশেন্ট তো রাতে ঘুমায় নাই। যেমন আজকে এই যে আমি তো রাউন্ড দিয়ে আসলাম, হ্যাঁ, আজকে আমাদের একটা কেবিনে পেশেন্ট আছে, এই আজকেরই গল্প করতেছে আমি, রুগীর ছেলে বলে যে ওই ভদ্র মহিলার ছেলে বলতেছে যে স্যার আমার মা তো রাতে ঘুমায় না, এখন ঘুমাচ্ছে। আমি বললাম যে ডাক্তার সাহেবরা বলে নাই যে দিস ইজ ফিচার্স অফ লিভার ফেলিওর, অল্টারেশন অফ স্লিপ রিদম, এটাকে বলি আমরা কি ইনভার্সন অফ স্লিপ রিদম অথবা অল্টারেশন অফ স্লিপ রিদম। তাহলে রাতে ঘুমাচ্ছে না দিনে ঘুমাচ্ছে, তার মানে এটা একটা ফিচার্স অফ লিভার ফেলিওর। তাহলে পেশেন্টটা এনকেফালোপ্যাথিতে যাচ্ছে। এনকেফালোপ্যাথি আসলে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলি, ক্রনিক লিভার ডিজিজ লিভার ফেলিওর হয়, এটাকে এনকেফালোপ্যাথি বলি। আর যখন অ্যাকুট ডিজিজ থেকে হয় তখন আমরা ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর বলি। তাহলে আমরা এটা আস্তে আস্তে জানবো, এই টার্মগুলোর সাথে পরিচিত হবো। তাহলে পেশেন্টটা জন্ডিস ছিল, এরপরে সে অ্যাবনরমাল আচরণ শুরু করলো, ঠিক আছে না, কিছু চিনতেছে না, তাহলে এটাকে বলি আমরা লিভার ফেলিওর, অ্যাকুট লিভার ফেলিওর বা ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর। আর কি কমপ্লিকেশন হতে পারে, প্রলং কোলেস্টেসিস হতে পারে। এই যে বললাম যে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হয়, এই পেশেন্টটা ট্রান্স অ্যামিনোসও বেশি, আবার অ্যালকালাইন ফসফেটসও বেশি, নট মোর দ্যান 2 টাইম। তাহলে অনেক দিন ধরে পেশেন্টটা হচ্ছে যে তোমার জন্ডিস ভালো হচ্ছে, ঠিক আছে কিনা, জন্ডিস পারসিস্ট আপ টু 3 মান্থ। দেখো এই যে এই কারণেই আসলে এই 3 মান্থ হচ্ছে একটু ক্রনিকের মধ্যে ডিমার্কেশন, 3 মাস সময় লাগতেছে জন্ডিস ভালো হইতে, অনেকদিন ধরে জন্ডিস। তাহলে দেখো এই তুমি যদি এটা না জানো, তাহলে পেশেন্টকে যদি তুমি কাউন্সিলিং না করো, তাহলে কিন্তু দেখো এই পেশেন্টটা ডাক্তার ভর্তি থাকবে। তুমি দেখো যে তার হচ্ছে যে অ্যামাইনো ট্রান্সফারে নরমাল হয়ে আসতেছে, কিন্তু পেশেন্টটার জন্ডিস ভালো হচ্ছে না, তার তোমার হচ্ছে বিলিরুবিন বেশি আছে, ঠিক আছে না, কিন্তু আদার প্যারামিটার নরমাল হচ্ছে, এরকম কিন্তু হইতে পারে। প্রলং কোলেস্টেসিস এটা হইতে পারে। দেখো কি কোন ভাইরাস দ্বারা, ভাইরাস হেপাটাইটিস ভাইরাসের মধ্যে, তাহলে হেপাটাইটিস এ ভাইরাস এন্ড হেপাটাইটিস ই ভাইরাস দ্বারা প্রলং কোলেস্টেসিস হইতে পারে, ঠিক আছে। তাহলে প্রলং কোলেস্টেটিক জন্ডিস থাকতে পারে, এরকম হইতে পারে। পোস্ট হেপাটাইটিক সিনড্রোম, এটা কি হইতে পারে, একটা পেশেন্ট জন্ডিস নিয়ে তোমার কাছে আসলো, পেশেন্টটা ভালো হয়ে গেল, বোথ ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল প্যারামিটার সব নরমাল, পেশেন্ট বাড়ি চলে গেল। এরপরেই কিছুদিন পর রোগীটা আবার তোমার কাছে আসলো, কি আসলো বলো, স্যার আমার এই ডান দিকে পেটে ব্যথা করতেছে, আমার খাওয়ার অরুচি হচ্ছে, ডিসকমফোর্ট হচ্ছে, আমার মনে হয় স্যার আবার জন্ডিস হয়েছে। এটা কি আসলে, এটা এক্সেসিভ অ্যাংজাইটির জন্য হয়, ঠিক আছে কিনা। তার প্রথম যেই ফিচার গুলো ছিল, যেই ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা ছিল, সে মনে করে যে আবার এরকম তার হচ্ছে। আসলে তুমি যখন দেখলা যে লিভারটাও তুমি পাচ্ছ না ঠিক মতো করে, লিভার ফাংশন টেস্ট অ্যামাইনো ট্রান্সফারেশন আছে নরমাল, ক্লিনিক্যালি জন্ডিস নাই, কিন্তু পেশেন্ট সেম কমপ্লেইন করতেছে, তার হেপাটাইটিক যেই তার যখন অ্যাকুট হেপাটাইটিস ছিল তার যেরকম কমপ্লেইন ছিল, এই কমপ্লেইন গুলো সে কি করতেছে, আবার এই কমপ্লেইন নিয়ে তোমার কাছে আসছে। তাহলে এটাকে তখন আমরা বলতেছি পোস্ট হেপাটাইটিক সিনড্রোম। তাহলে এটা একটা, তাহলে এটা ডিউ টু এক্সেসিভ অ্যাংজাইটি, যে পেশেন্টগুলো বিশেষ করে অ্যাংজাইটিতে ভুগছে তাদের এরকম হইতে পারে, বারবার বলতে পারে স্যার আমার মনে জন্ডিস হচ্ছে, আমার নিজে পরীক্ষা করে, এরকম হইতে পারে। আর কি হতে পারে, এই পেশেন্টটা ক্রনিক হেপাটাইটিস হতে পারে। অ্যাকুট হেপাটাইটিস কি হতে পারে, ক্রনিক হেপাটাইটিস হতে পারে। তারপর ক্রনিক হেপাটাইটিসের আদার সিকুয়েলি আছে, যেমন হচ্ছে কি এটা সিরোসিস হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা। ক্রনিক হেপাটাইটিস কি আসলে তোমার আলটিমেটলি এটা সিরোসিসের দিকে যাবে এবং হচ্ছে যে এখান থেকে ক্যান্সার হতে পারে। তাহলে আমরা যদি মোটা থেকে মনে হয়, আর কি হতে পারে, হেপাটাইটিস বি দ্বারা বিশেষ করে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াও হতে পারে পেশেন্টের। তাহলে আমরা যদি আমার একটু প্রথম থেকেই দেখি যে কমপ্লিকেশন গুলো কি হয়, তাহলে রিকভারি 99%,
1% ক্ষেত্রে কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশনে গ্রেভ কমপ্লিকেশন হচ্ছে একুট লিভার ফেলিওর, আর কি হতে পারে রিল্যাপসিং হেপাটাইটিস হতে পারে, পোস্ট হেপাটাইটিক সিনড্রোম হতে পারে, আর হচ্ছে যে রিল্যাপসিং হেপাটাইটিস হতে পারে, এন্ড হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে। খুব ইম্পর্টেন্ট, এগুলো ঠোঁটের আগে রাখতে হবে, কমপ্লিকেশন অফ একুট হেপাটাইটিস। এটা যেন অবশ্যই আমরা না ভুলে যাই, ঠিক আছে না? নেম দ্য লিভার ফাংশন টেস্ট, অবশ্যই যেন আমরা না ভুলে যাই। হোয়াট আর দ্য ট্রু লিভার ফাংশন টেস্ট, ঠিক আছে কি না? একটা একুট হেপাটাইটিসের স্টেজ কয়টা সেটা যেন অবশ্যই না ভুলে যায়। প্রোডর্মে কি কি দেখা হয়, ঠিক আছে কিনা? একটেরিক ফেজে একটেরিস থাকবে, কিন্তু তার প্রোডর্মে যে সিম্পটম গুলো ছিল সেগুলা উন্নতি হবে, এরপর কনভালসেন্ট স্টেজ আস্তে আস্তে রোগী ভালো হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট এবার যে আমরা চিকিৎসা কিভাবে করব। তাহলে চিকিৎসা কি করব? তাহলে রোগীরা সবসময় বলে স্যার আপনি কোনটা হেপাটাইটিসের চিকিৎসা দিলেন। তখন আমরা কি করি, আসলে এটা কি হেপাটাইটিস এ দ্বারা হয়েছে, এটা কি চিকিৎসা দিই আমরা? তাহলে আমরা কি চিকিৎসা দিই? রোগীরা কিন্তু এখন যারা একটু চালাক চতুর পেশেন্ট তারা বলে কি স্যার হেপাটাইটিসের পেশেন্ট কোনটা, মানে কোনটা, কি নাম, ডিজিজ ওষুধ কোনটা। এবং তারা কি করে, যদি ডিসস্যাটিসফাইড হয়, ঠিক আছে না, আমাদেরও হয় অনেক সময়। এই কিছুদিন আগে আমি একটা পেশেন্টকে মিস করলাম, দিনাজপুর শহরেরই পেশেন্ট। সে আমাকে বারবার জিজ্ঞাসা করলো স্যার কোনটা হেপাটাইটিসের পেশেন্ট, মানে হেপাটাইটিসের কোন ওষুধটা হেপাটাইটিস। সে বুঝতেছে যে ডম্পেরিডন আছে, স্যার এটা তো একটু রুচি বাড়াবে, আপনি স্যালাইন দেওয়ার কথা বলছেন না খাইতে পারলে, তাহলে আমি স্যার হেপাটাইটিসের রুগী কোনটা ওষুধ কোনটা, আদৌ কি ওষুধ লাগবে কিনা আমরা একটু দেখি। তাহলে দেখো কি চিকিৎসা কি। তাহলে আমরা পেশেন্টকে বিশ্রামের কথা বলি, তাই না? কিন্তু একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখতে হবে, ফোর্স এন্ড প্রলং বেড রেস্ট ইজ নট নেসেসারি ফর রিকভারি। আরেকটা কথা বলা হয় যে তুমি যদি ফোর্স বেড রেস্ট দাও, ইট ডাজ নট হ্যাসেন দ্য রিকভারি। একটা পেশেন্ট যদি সারাদিন শুয়ে থাকে, আর একটা মোটামুটি বাড়িতে থাকলো, সে বিশ্রামে একটু খাওয়া দাওয়া করলো ঠিক মতো করে, আশেপাশে একটু ইন এন্ড অ্যারাউন্ড ঘোরাফেরা করলো, তার থেকে যে শুয়ে সারাদিন শুয়ে থাকে সে তাড়াতাড়ি ভালো হবে এরকম কোনো কথা নাই। তাহলে ওইটা কিন্তু রিকভারিকে ফাস্টেন করে না। প্রলং এন্ড ফোর্স বেড, তবে কি কথা বলা হয় যে সাম ফিল বেটার ইন রেস্ট্রিক্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তবে জন্য স্ট্যান্ডার্ড এক্সারসাইজ, তারপরে খুব ভারী কাজ, এগুলোর জন্য সে না করে, এটাকে তোমাকে বলে দিতে হবে। সারাদিন শুয়ে থাকবে এরকম নয়, বা এমনটা নয়, এটা বলে দিব। এবং ডায়েটের ব্যাপারে কি বলবো আমরা দেখো, তাহলে হাই ক্যালোরি ডায়েট। তাহলে একটা পেশেন্ট, অ্যাডাল্ট পেশেন্ট, তার 65 কেজি ওজন, তাহলে তার ওয়েট হিসেবে যতটুকু ক্যালোরি দরকার, ক্যালকুলেটেড ক্যালোরি তোমাকে বলতে হবে যে আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন। এবং কি প্যালাটেবল ডায়েট। মেজরিটি ক্ষেত্রে রোগীরা বলে যে স্যার আমরা কি হলুদ দিব কিনা, স্যার আমার তো শরীরে হলুদ, তাহলে হলুদ দেওয়া না। গ্রামের লোকজন কিন্তু এখনো টিল নাও তোমাকে এসে বলবেন যে স্যার তাহলে কি আমরা কি তরকারি কিভাবে খাবে সে। এখন যদি তরকারি রান্না করে যদি সে লবণ কম দেয়, হলুদ কম দেয়, তেল কম দেয়, তাহলে কি এটা সুস্বাদু হবে? সুস্বাদু হবে না। এমনিতেও তো খাওয়ার অরুচি আছে, আবার সে যদি সবগুলো কম দেয় তাহলে সুস্বাদু হবে না, তো তাহলে সে আরো খাইতে পারবে না, তাহলে আরো তাহলে হচ্ছে ক্যালোরি আমরা মেনটেন করতে পারবো না। তাহলে দেখো বলা হয় যে প্যালাটেবল ডায়েট, সে যেটাতে কমফোর্ট ফিল করবে। হ্যাঁ, আমিও আমার পেশেন্টকে দুষ্টামি করে বলি যে আপনি বিরিয়ানিও খেতে পারবেন, যদি বিরিয়ানি খেতে আপনি ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেন বিরিয়ানি খাবেন, কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে কিনা? তাহলে প্যালাটেবল ডায়েট। তবে একটা জিনিস মনে রাখতে হয় যে কি এই খাবারটা কখন দিই আমরা, এই খাবারটা সবসময় বলা যায় এই পেশেন্টগুলো, অ্যাকুট হেপাটাইটিসের পেশেন্টগুলো নৌশিয়েটেড থাকে ইভিনিং এর দিকে। মানে যত দিন বাড়তে থাকে, যত দিনের সময় বাড়তে থাকে, তত সেটা বেশি হয়। এই জন্য মানে প্রিফারেবলি তুমি ক্যালকুলেটেড ডায়েটের মেজরিটি মিলটা তুমি দিনের প্রথম ভাগে দিবা, প্রথম ভাগে দেওয়ার চেষ্টা করবে, ঠিক না? বলে দেওয়া হয় যে আপনি বেশি বেশি করে সকালে খাওয়ার চেষ্টা, যেহেতু সকালে একটু ভালো থাকে, নৌশিয়াটা কম থাকে, সকালে বেশি, সকাল থেকে দুপুরের মধ্যে আপনি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা, হ্যাঁ, এটা অনেক বড় বই, এই তোমাদের ডেভিডসন না এই কথাটা সাম ফিল নৌশিয়েটেড এট দ্য ইভিনিং, ঠিক আছে? এটা যারা হেপাটোলজির বই ওখান থেকে নেওয়া এই লাইনটা, ঠিক আছে কিনা? যে তাহলে মর্নিং এর দিকে একটু বেশি খাবে, হাই ক্যালোরি ডায়েট স্পেশালি মর্নিং টাইম, সাম ফিল নৌশিয়েটেড এট দ্য ইভিনিং, কারণ ইভিনিং এর দিকে বেশি নৌশিয়াটা হয়। এবং তাকে বলতে হবে যে তাকে বলতে হবে যে অ্যালকোহল এন্ড হেপাটোটক্সিক ড্রাগ। তাহলে তোমার চেক লিস্ট করা যে আপনি কি কোনো ওষুধ খান কিনা, যে ওষুধের মধ্যে একটা পেশেন্টের জন্ডিস আছে, সাথে হচ্ছে অন্য ওষুধ খায়, দেখা যায় সে প্যারাসিটামল খাচ্ছে কিনা, তার হচ্ছে যে কি অ্যান্টিটিবি ড্রাগ খাচ্ছে কিনা। তাহলে এরকম তোমাকে একটা দেখতে হবে তার মেডিকেশন লিস্ট দেখে, হেপাটাইটিস ড্রাগ থাকলে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সে ঘুমের ওষুধ বেশি খায়, সেগুলোকে আমরা উজ্জ্ব করবো যে ঘুমের ওষুধ খেলে কি হবে, লিভার ফেলিওরকে অ্যাগ্রাভেট করবে। তাহলে সিডেটিভ, হিপনোটিক্স, নার্কোটিক্স, অ্যালকোহল আর হচ্ছে এগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলবো। তাহলে দেখো আলটিমেটলি চিকিৎসা কি দাঁড়ালো, চিকিৎসা দাঁড়ালো হচ্ছে যে ডায়েট, অ্যাভয়েডেন্স অফ হেপাটাইটিস মেডিকেশন, এন্ড হচ্ছে যে একটু পেশেন্টকে বিশ্রাম উইথ রেস্ট্রিক্ট এক্সটার্নাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এটাই হচ্ছে চিকিৎসা। রোগী তোমাকে আসলে বলবে যে কি ওষুধ দিলেন আপনি আমাকে,
রোগী কিন্তু অনেক সময় স্যাটিসফাইড হয় না এবং করতে পারি না আমরা। এই যে তুমি যে কথা বলে ওষুধ নাই, তখন এই মনে করে তাহলে কবিরাজের কাছে গেলে জন্ডিসা ওরা ধারে ভালো করে দেবে, জন্ডিসা বের করে দেবে, ঠিক আছে? তাহলে রিয়েলি তো আসলে আমাদের কি করতে হবে, রিয়েলি হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ হেপাটোটক্সিক মেডিকেশন, মেইনটেনেন্স অফ দা হাইড্রেশন এন্ড নিউট্রিশন, এন্ড হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ দা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে তো আমি যে পরীক্ষা জিজ্ঞাসা করি যে কি চিকিৎসা অ্যাকুট হেপাটাইটিস, তাহলে তোমরা কি বলবা হেডলাইনে? তোমরা বলবা যে অ্যাভয়েডেন্স অফ হেপাটোটক্সিক মেডিকেশন, মেইনটেনেন্স অফ হাইড্রেশন এন্ড নিউট্রিশন, এন্ড অ্যাভয়েডেন্স অফ এক্সটার্নাল মানে এক্সটার্নাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই তো চিকিৎসা, এটা চিকিৎসা করবো। আর কি করবো? পেশেন্টটাকে ফলো আপ করবো, এটা ইম্পর্টেন্ট। তাহলে ফিজিশিয়ান, তাহলে আমার কাজ কি? ফিজিশিয়ান হিসেবে আমার কাজ হলো যে কমপ্লিকেশন ডেভেলপ করতেছে কিনা, এটা তো কবিরাজ বুঝবে না যে কমপ্লিকেশন হচ্ছে কিনা। কমপ্লিকেশনটা আমি বুঝবো যে পেশেন্ট অ্যাবনর্মাল আচরণ করছে, তার মানে লিভার ফেলিওর, ঠিক আছে কিনা? পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তার মানে এটা প্রথম এটা অনেক বেশি, তাহলে লিভার ফেলিওর এটাও, ঠিক আছে না? তাহলে এই পেশেন্টটা কখন হসপিটালে পাঠাবো? সব পেশেন্টকে হসপিটালে ভর্তি করাবা বা সবগুলো কি বাড়িতে চিকিৎসা দিবা কিনা, এটা পরীক্ষায় ধরা হয় যে কখন এই পেশেন্টটাকে তুমি হসপিটালে দিবা। বিশেষ করে আমি এটা প্রায়শই জিজ্ঞাসা করি যে কখন হসপিটালে ভর্তি করবা। পারসিস্টেন্ট ভমিটিং, আমি কি বললাম যে চিকিৎসা হচ্ছে যে তোমার মেইনটেনেন্স অফ দা নিউট্রিশন এন্ড হাইড্রেশন। একটা পেশেন্ট কন্টিনিউয়াসলি বমি করতেছে, তাহলে কি তুমি তার হাইড্রেশন মেইনটেইন করতে পারবা? মেইনটেইন করতে পারবা। তার স্যালাইন লাগবে, ফ্লুইড লাগবে। এক্ষেত্রে এই রোগীটাকে কি হবে? 2 মিনিট। এই পেশেন্টটাকে হচ্ছে যে তোমাকে হচ্ছে হসপিটালে ভর্তি দিতে। পারসিস্টেন্ট যদি ভমিটিং হয় তাহলে হসপিটালে ভর্তি দিব টু মেইনটেইন দা হাইড্রেশন স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। আর কি লিভার ফেলিওর, আমি বললাম যে ফিচার্স অফ লিভার ফেলিওর। পেশেন্টটা কি দিনের বেলা হচ্ছে যে ঘুমাচ্ছে, রাতে ঘুমায় না, পেশেন্টটা অ্যাবনর্মাল আচরণ করতেছে, ঠিক আছে কিনা? তাহলে যদি অ্যাবনর্মাল আচরণ, তাহলে বুঝো যে এটা ফিচার্স অফ অ্যাকুট হেপাটিক ফেলিওর, ঠিক আছে না? আবার লিভার ফেলিওর যখন পড়বো তখন আমরা আরো স্পেসিফিক করে পড়বো যে আর কি ফিচার্স আছে। আর কি হয় এই পেশেন্টের লিভার ফেলিওর হলে কি হয়? প্লান্টার রেসপন্স দেখি আমরা, যেটা বাইলেটারালি প্লান্টার এক্সটেনশন হয়, অ্যাবনর্মাল আচরণ করে, দিনের বেলা ঘুমায়, এরকম হলে লিভার ফেলিওর। প্রলং প্রথম ইন টাইমটা অনেক বেশি, তাই না? আমরা কি কন্ট্রোল হচ্ছে যে পেশেন্টের কন্ট্রোল থেকে পেশেন্টের মোর দেন 3 সেকেন্ড থাকে। মনে করো তুমি একটা দেখলা যে প্রতিটা লেবে আলাদা করে কিন্তু প্রথম টাইমের একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, যেটা যে দেওয়া থাকে যে হচ্ছে পেশেন্ট মনে করো থাকে কি নাম তোমার হচ্ছে যে তাদের যে রিয়েজেনের কন্ট্রোল মনে করো 12, পেশেন্টের হচ্ছে 17, তার মানে কি এটা 5 সেকেন্ড মোর। 3 সেকেন্ড যদি মোর হয় এটা হচ্ছে যে এটা সিগনিফিকেন্ট বলা হয়। তাহলে কোনো পেশেন্ট যদি প্রথম ইন টাইম, এটা তোমরা কি বুঝলা কিনা, মনে একটু রেপিড হয়ে গেল। তাহলে প্রথম ইন টাইম প্রলং হচ্ছে মোর দেন 3 সেকেন্ড যদি প্রলং হয় তাহলে এটা সিগনিফিকেন্ট বলা হয়। তাহলে প্রতিটা জাস্ট যে স্ট্যান্ডার্ড লেভেল যে রিয়েজেন্ট ব্যবহার করে, প্রতিটা রিয়েজেন্ট একটা স্ট্যান্ডার্ড থাকে। মেজরিটি ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে 12 সেকেন্ড। তোমরা যদি ওয়ার্ডে যায় একটা প্রথম ইন টাইমে রিপোর্ট দেখে এখানে দেখবা যে কন্ট্রোল 12 সেকেন্ড, পেশেন্ট হচ্ছে 13 সেকেন্ড। তাহলে কত ডিফারেন্স? কত? 1 সেকেন্ড। দিস ইজ নট 1 second. সিগনিফিকেন্ট। কিন্তু তুমি দেখলা যে কন্ট্রোল 12, পেশেন্টের হচ্ছে 17, তাহলে এটা কত সেকেন্ড? 5 সেকেন্ড। 5 second. দিস ইজ সিগনিফিকেন্ট। তাহলে কোনো পেশেন্টের যদি অ্যাকুট হেপাটাইটিসের পেশেন্টের প্রথম ইন টাইম যদি বেশি হয় তাহলে এই পেশেন্টটাকে তোমাকে অবশ্যই হসপিটালে ভর্তির জন্য অ্যাডভাইস করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের কি হলো অ্যাকুট হেপাটাইটিস আছে, তুমি দেখলা সাথে কি কোলিসিস্টাইটিস, এরকম হইতে পারে, দেখো সাথে অন্য অ্যাপেন্ডিসাইটিস বা একটা কিডনি তার একটা পাথর ছিল, ঠিক আছে কিনা, নেফ্রোলিসিস, ওইটা ব্যথা শুরু হলো, তাহলে এটা অপারেশন সাথে করবো আগে। তাহলে এটা ইলেকটিভ সার্জারি শুড বি অ্যাভয়েডেড। তাহলে সার্জারি কেন এটা, কারণ এই সময় যদি তুমি ইনজুরি করো তাহলে কি হতে পারে? পেশেন্টের লিভার ফেলিওর ডেভেলপ করতে পারে, এই পেশেন্টার লিভার ফেলিওর ডেভেলপ করতে পারে। আর কি হতে পারে? আর কি ম্যানেজমেন্ট যদি লিভার ফেল করে, যদি তোমার লিভার ফেলিওরটা যদি তোমার কনজারভেটিভ অ্যাপ্রোচে যদি ভালো না হয় তাহলে লিভার কিন্তু ট্রান্সপ্লান্টেশনের একটা অপশন আছে, ঠিক আছে? তাহলে মোটা দাগে যদি বলি আমরা যে একটা পেশেন্ট অ্যাকুট হেপাটাইটিস কি ম্যানেজমেন্ট, তাহলে স্যার ম্যানেজমেন্ট হচ্ছে মেইনটেনেন্স অফ দা হাইড্রেশন এন্ড নিউট্রিশন, avoidance of the hepatotoxic medication, avoidance of the external exercise, physical exercise, then hospitalization if needed. তুমি ইনভাইট করবে যে তুমি যদি বলো যে হসপিটালাইজেশন ইফ নিডেড, যে কখন তুমি তাহলে করতে পারো? স্যার যদি এই পেশেন্টের হাইড্রেশন মেইনটেইন না করতে পারি, ভমিটিং, প্রথম টাইম যদি প্রবলেম থাকে, যদি ফিচার্স অফ লিভার ফেল হতে, তাহলে এগুলোকে ভর্তি করো। আর আরেকটা যে লিভার ট্রান্সপ্লান্ট, যদি লিভার ফেল থাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে পারে। আর সাথে আমাদেরকে জানতে হবে যে কখন সার্জারি গুলোকে আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব এই সময়টা। স্যার ইলেকটিভ সার্জারিটা কি স্যার? ইলেকটিভ সার্জারি মানে হচ্ছে যে একটা পেশেন্টের, যে বললাম মনে করো আমি বললাম যে একটা পেশেন্ট মনে করো আগে থেকেই হচ্ছে যে একটা গলব্লাডারের পাথর আছে, ঠিক আছে কিনা, কিন্তু এটা অ্যাক্টিভ স্টেজে নাই। অ্যাক্টিভ স্টেজে নাই মানে ধরো এই পেশেন্টের পাথর আছে,
অনেক পেশেন্ট আমাদের কাছে যায় যে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যাচ্ছে 5 বছর, এই রোগীটা কিন্তু বিভিন্ন জায়গায় যখনই সার্জনের কাছে যায়, বিভিন্ন জায়গায় যায়, অপারেশনের জন্য অস্থির হয়ে যায়। এটা কি অপারেশন করা খুব জরুরি? তখনই জরুরি না, ঠিক কি না? জি স্যার। তাহলে যেই পেশেন্টটাকে আমরা পোস্টপোন করতে পারবো, তুমি ইচ্ছা করলে পোস্টপোন করতে পারো, একুট কোনো ক্রাইসিস নাই, এই সার্জারিগুলোকে বলা হয় ইলেকটিভ সার্জারি, ঠিক আছে? একটা আছে ইমার্জেন্সি সার্জারি, ইমার্জেন্সি মানে এখনই করতে হবে। একুট অ্যাপেন্ডিসাইটিস, তাহলে কি করতে হবে? একুট অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা কি? অ্যাপেন্ডিসেক্টমি, ইমার্জেন্সি নাকি? জি চিকিৎসাটা স্যার। কিন্তু আসলে ইমার্জেন্সি। যদিও আমরা কনজারভেটিভ দেই, একুট যদি বলে যে একুট অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা কি, তাহলে অ্যাপেন্ডিসেক্টমি ইজ দা ট্রিটমেন্ট অফ চয়েস, এরকম। কিন্তু একটা পেশেন্টের পলিলিথিয়াসিস আছে, কিন্তু এটা পলিসিস্টাইটিস নাই, তাহলে এই তুমি ইচ্ছা করলে এই পেশেন্টটাকে তুমি পোস্টপোন করতে পারো যে আপনি হেপাটাইটিস ভালো হয়ে যান তারপরে করেন অপারেশনটা। একটা পেশেন্টের একটা মনে করো এখানে একটা লাইপোমা আছে, মনে করো একটা হাতের মধ্যে একটা লাইপোমা আছে যেটা ডিসফিগারিং, তার কষ্ট দেয় না, এই পাশে এটা কি অপারেশন জরুরি? এই সময় জরুরি না, তাহলে এটাকে আমরা পোস্টপোন করতে পারি যে অপারেশনটা আপনি হচ্ছে যে এই জন্ডিস ভালো হওয়ার পরে। মনে করো একটা পেশেন্ট একটা অপারেশনের জন্য রেডি হচ্ছে, ঠিক আছে না? ধরো তার একটা 6টা আঙ্গুল আছে, সে একটা আঙ্গুল কাটে ফেলবে, পলিডেক্টালি আছে, এটা কি খুব বেশি জরুরি? তাহলে যখন জন্ডিস ভালো যাবে তারপরে তো করতে পারো তুমি এটা। দিস ইজ ইলেকটিভ, যেটা তুমি ইচ্ছা করলে পোস্টপোন করতে পারো, ঠিক আছে কিনা? যেটা জি স্যার। সার্জারিটা লাগবে কিন্তু তুমি এটা ইচ্ছা করলে পোস্টপোন করতে পারো, তাহলে এরকম সার্জারি কখনোই তুমি অ্যাডভাইস করবে না। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এরপরে ফলো আপ কিভাবে করবা? দ্য পেশেন্ট শুড বি সিন, তাহলে এই পেশেন্টকে ছুটি দিয়ে দিলাম, দেওয়ার পরে 3 থেকে 4 সপ্তাহ। তাহলে দেখো যে আমরা বললাম যে আর্লি যদি মোবিলাইজ করো পেশেন্টকে, আর্লি অ্যাক্টিভিটিতে মোবিলাইজ করলে কি হতে পারে? রিকারেন্ট মানে এই যে রিল্যাপসিং হেপাটাইটিস হতে পারে, তাই না? তাহলে এই পেশেন্ট 3 থেকে 4 সপ্তাহ বিশ্রাম বলতে হবে, মিনিমাম অ্যাটলিস্ট আমরা 2 সপ্তাহ আপনি বিশ্রামে থাকেন, তারপরে গ্রাজুয়ালি আস্তে আস্তে করে আপনার কাজে যোগদান করেন। তাহলে 3 থেকে 4 সপ্তাহ পরে আমি আমার ডাকবো তাকে, ডাকার পরে কি করব? ডাকার পরে তাকে সিরাম বিলিরুবিন, ট্রান্সঅ্যামাইনেজ এগুলো দেবো, ক্লিনিক্যালি তার জন্ডিস আছে কিনা দেখবো, লিভার স্প্লিন পালপেবল কিনা সেটা দেখবো, এবং বিলিরুবিন, ট্রান্সঅ্যামাইনেজ এগুলো দেখবো। এরপরে কি? এরপরে যদি মনে করো তুমি, তাহলে মান্থলি 3 মাস, প্রতি মাসে একবার করে 3 মাস পর্যন্ত তাকে ফলো আপে তুমি রাখতে পারো, ঠিক আছে না? দিস ইজ অল অ্যাবাউট একুট হেপাটাইটিস। ফলো আপ কিভাবে তুমি করবে? তাহলে আমি ছুটি দিলাম, 3 থেকে 4 সপ্তাহ পরে পেশেন্টকে ডাকলাম, ক্লিনিক্যালি পেশেন্টের জন্ডিস আছে কিনা দেখলাম, লিভার স্প্লিন আছে কিনা দেখলাম, এবং বায়োকেমিক্যালিস তার বিলিরুবিন কেমন, ট্রান্সঅ্যামাইনেজ কেমন সেটা আমি দেখলাম। এবং পেশেন্ট যদি অ্যালকোহলিক হয় তাকে অবশ্যই আমি বলবো যে অ্যালকোহল মাস্ট বি অ্যাভয়েডেড। কতদিন অ্যালকোহলকে আমি অ্যাভয়েড করবো? অ্যাটলিস্ট 1 ইয়ার, তাই না? অ্যাটলিস্ট 1, কারণ আমরা ওই ইয়ে থেকে জানলাম যে একুট হেপাটাইটিস অ্যালকোহল আবার কিন্তু দেখা গেল যে রিল্যাপসিং হেপাটাইটিস নিয়ে আসলো, এরকম হতে পারে। তাহলে তাকে এই অ্যাডভাইসটা আমাদেরকে দিতে হবে। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? দিস ইজ অল অ্যাবাউট একুট হেপাটাইটিস। স্যার হেপাটোটক্সিক ড্রাগ যেগুলো অ্যাভয়েড করা পসিবল না? সরি স্যার হেপাটোটক্সিক যে ড্রাগগুলো অ্যাভয়েড করতে পারবে না পেশেন্ট, সেগুলোর ক্ষেত্রে কি করবে? হ্যাঁ, কতদিন কতদিন আসলে শোনা যাচ্ছে না, কতদিন বন্ধ স্যার করবো? স্যার বিষয়টা হচ্ছে যদি হ্যাঁ বলো বলো। মানে পেশেন্ট অ্যাভয়েড করতে না পারে, এমন কোন সিচুয়েশন যদি হয় পেশেন্টের অ্যাভয়েড করতে যদি না পারে তাহলে জি কি করবো তখন? আমরা কি বললাম যে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো সিডেটিভ হিপনোটিক্স। একটা পেশেন্ট অনেকদিন ধরে ঘুমের ওষুধ খায়, ঠিক আছে কিনা? আমরা চেষ্টা করব যে সেটা খাবে না, কারণ তার ডিমেরিটসটা তাকে বোঝাইতে হবে, ঠিক আছে কিনা? যে এটা খেলে কি হতে পারে? লিভার ফেলিওর অ্যাগ্রাভেট করবে স্যার। লিভার ফেলিওর ইনহ্যান্স হতে পারে, অ্যাগ্রাভেট করতে পারে, এটা তাকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে কিনা? তাকে চেষ্টা করতে হবে এটা। এখন মনে করো আরেকটা জিনিস, ধরো কিছু কিছু ক্ষেত্রে মনে করো ধরো তোমাদের খুবই জাস্টিফাইড কোশ্চেন, এইটা কিন্তু প্র্যাকটিক্যালি তুমি ফিল করো। আমরা বলছি যে আমরা হেপাটোটক্সিক ড্রাগকে অ্যাভয়েড করি কিসের ক্ষেত্রে? মনে করো একটা পেশেন্ট টিবির পেশেন্ট, ঠিক আছে কিনা? টিবির পেশেন্ট এটা কি পাচ্ছে? টিবির পেশেন্ট হচ্ছে যে না, টিবির পেশেন্ট হচ্ছে যে তোমার জন্ডিস ডেভেলপ করছে, তাই না? সব সময় কিন্তু আমরা হেপাটোটক্সিক মানে তোমার সব ড্রাগে কিন্তু অ্যাভয়েড করতে পারি না। তাহলে তুমি তখন চিন্তা করতে হবে তোমাকে লিস্ট বা লেস হেপাটোটক্সিক কোনটা, সেটা রাখে তাহলে মোর হেপাটোটক্সিক সেটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? যেমন তুমি একটা পেশেন্ট ধরো বিশেষ করে টিউবারকুলার মেনিনজাইটিস, যদি মনে করো ধরো একটা পেশেন্ট কি হতে পারে, তোমার ইয়ে হতে পারে পালমোনারি টিউবারকুলোসিস, সেক্ষেত্রে তুমি যদি টিবির ওষুধ বন্ধ রাখো, মনে করো 3-4 সপ্তাহ বা 1 মাস বন্ধ রাখো, পরে আমরা এটা অ্যাড করতে পারি, সেক্ষেত্রে রোগীর বেশি ক্ষতি হবে না। কিন্তু একটা পেশেন্ট টিউবারকুলার মেনিনজাইটিস, তাহলে মরণাপন্ন একটা কন্ডিশন, গ্রেভ কন্ডিশন, সেক্ষেত্রে যদি তুমি এই এনটিটিভি বন্ধ রাখো তাহলে কিন্তু সিরিয়াস রোগীর কিন্তু ক্ষতি করতে পারো। এক্ষেত্রে তখন আমরা চিন্তা করি কি, যেটা মোর হেপাটোটক্সিক এগুলোকে বন্ধ রাখে, তাহলে লিস হেপাটোটক্সিক গুলো বা নন হেপাটোটক্সিক সেগুলোকে দিয়ে আমরা সেকেন্ড লাইন ড্রাগকে নিয়ে আসি। এগুলো তোমরা আস্তে আস্তে গ্রাজুয়ালি জানবা।
তাহলে মোটা দাগে হচ্ছে হেপাটাইটিস ড্রাগকে তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এই জন্য পেশেন্টের কাউন্সেলিং করতে হবে, না হলে আপনার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য মেডিসিন লিস্ট অবশ্যই তোমাকে চেক করতে হবে। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা যখন টোটাল জিনিসটা আসলে টোটাল চ্যাপ্টারটা পড়বো তখন মনে হয় আরো একটু আইডিয়াটা ক্লিয়ার হবে। আপাতত আমরা জেনে রেখেছি হেপাটাইটিস ড্রাগ দেওয়ার চেষ্টা করবো না, তারপরেও দিতে হলে কিভাবে দিব এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি মনে হয় আমরা জানবো। আর কোনো কোশ্চেন আছে কিনা? তবে আমি চাই যে তোমরা শুধু এটা শুধু রেকর্ড করে রাখো বা এইসব এইগুলা করে মানে এই কাজটা করবে না। তোমরা হচ্ছে যে এটাকে ফলো করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে সমস্যা হয়, সব স্যারদের ক্ষেত্রেই বলি আমি যে এটা কমন সাজেশন একটা, তুমি বুঝলা না মনে করো, তুমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করো স্যার এটা কিন্তু বুঝিনি। এখন কিন্তু আসলে যেহেতু তোমাদের সাথে আই কন্ট্যাক্ট নাই, আমি আসলে তোমাদের অনেক সময় আমরা চেহারা দেখে বুঝি তোমাদের যে তোমরা এটা বুঝলা না। অনেক সময় গ্যালারিতে ক্লাস দিলে কিন্তু আমি যখন লেকচার দিই বা স্যারেরা লেকচার দিই, আমরা কিন্তু তোমাদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারি যে আমার এই কথাটা তোমরা বুঝলা না। এখন এটা ওয়ান ওয়ে, আমি কিন্তু তোমাদের কাউকেই দেখতেছি না, আমি কিন্তু আমার মতো করে রোবটের মতো বলে যাচ্ছি। আমি আসলে আমার বলাটা কেমন হচ্ছে, আমি স্পিড হচ্ছে কি বেশি কিনা, মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি, তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই আসলে এই লেকচার গুলো কেমন হচ্ছে এই সম্পর্কে কিন্তু আমাদের কোনো মানে আমি বুঝতেছি না যে তোমাদের সাথে ইন্টারেকশনটা কেমন হচ্ছে। এই জন্য আমার একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি, তুমি যতটুকু পড়াশোনা করো অতটুকু বুঝে পড়বা, না বুঝলে তুমি অবশ্যই স্যারদেরকে বলো স্যার এই জায়গাটা আসলে আমরা তখন বুঝতে পারি নাই, একটু কাইন্ডলি যদি স্যার এই জায়গাটা একটু ক্লিয়ার করেন আমাদেরকে। কারণ আলটিমেটলি আমাদেরকে ডাক্তার হইতে হবে, চিকিৎসা দিতে হবে, ঠিক আছে কিনা? পরীক্ষা তো পাস করবোই, কিন্তু আলটিমেট গোল হচ্ছে যে একদম ভালো ডাক্তারের চিকিৎসা দেওয়া। এই জন্য চেষ্টা করো যতটুকু পড়ো বুঝে পড়ার চেষ্টা করো, এটা আমার আননেস রিকোয়েস্ট। আর তোমাদের মাত্র লেকচার শুরু হলে তোমরা কোনো গাইড বই পড়বা না, এটা হচ্ছে 2 নম্বর রিকোয়েস্ট, ঠিক আছে কিনা? কোনো গাইড বই পড়বা না। এখন তোমরা এই যে আমরা এই লেকচার যে পয়েন্টগুলো পাচ্ছ তোমরা আজকে খুব বেশি সময় লাগে না, তোমরা যদি আজকে এই যে লেকচারটা নেওয়া হলো কয়েকটা স্লাইড, তুমি যদি 20 মিনিট দেখো তোমার ডেভিডসনটা, আমার মনে হয় যে মোর দেন এনাফ, 20 মিনিটস অনলি, এটা মোর দেন এনাফ তোমার এইটাকে অ্যাবজর্ব করার জন্য, ঠিক আছে কিনা? এরপরে যেদিন নেক্সট ক্লাসে আমার সাথে লেকচার থাকবে তার আগে তুমি 5 মিনিট দেখে নিবা যে স্যার দেখে নিলাম, বাস তুমি দেখে যে তোমার একদম মানে এটা মানে ইয়ে হয়ে গেল, তোমার কমপ্লিট হয়ে গেল। পরীক্ষা থেকে শুরু করে সবকিছু তুমি ফেস করতে পারো এটা দিয়ে। ঠিক আছে, তাহলে জি স্যার। তোমাদের কি ক্লাসগুলো হচ্ছে না? মেডিসিনের কতগুলো লেকচার হয়েছে এর মধ্যে? জি স্যার, হচ্ছে স্যার।